হাম আতঙ্কের মধ্যে নতুন সংকট, কিট স্বল্পতা। ১২০০-র বিপরীত অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রেকর্ড, রোগী হাসপাতালে। নতুন করে ভর্তি ১৬৫০। আরও ৭ শিশুর মৃত্যু, উদ্বিগ্ন অভিভাবক। অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়া খেলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা। প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। প্রায় ২ বছর পর ব্যারাকে ফিরছে সশস্ত্র বাহিনী। ৬ জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর। জাহাজ বাড়িতে ৯ জনকে হত্যা, হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৭ জুন। ফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয় ভাঙচুর, আগুন, বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত বেড়ে ৪। প্রতিপক্ষের ওপর দায় চাপালো বিজেপি। হাম আতঙ্কের মধ্যেই দেশে নতুন সংকট, শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র ১২০০ কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এরও বেশি। এক সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছেন পরিচালক। সংকটের জন্য আবারও বিগত সরকারের অবহেলাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ১৬৫৪ জন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। ২ মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে ৩ শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে ৪২,০০০। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতালে ঘুরে নষ্ট হয় সময়। শরীরে র্যাশ উঠছে, পরে বললো যে এগুলো অ্যালার্জি। অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। নারায়ণগঞ্জ বিষ্টু দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। ডাক্তার বললো না ঠিক হয়ে যাবে, বাসায় যান। পরে দেখি না, ও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ছাড়ছে না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র ১২০০ নমুনা পরীক্ষার কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী ১ সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্বল্পতা না ঠিক, আমাদের কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। WHO ছাড়া এই কিট কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে চাহিদা দিয়েছি, আউটব্রেকের আগেই। কিন্তু WHO এগুলো প্রসেসিং করে, প্রোডাকশন করে আমাদেরকে দিতে একটু ডিলে হচ্ছে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে। সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী।
তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা 15 লাখ ডোজ হামরুবেলা টিকা এবং 90,000 টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। 10 মের মধ্যে সব ধরনের 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি দফতরে দ্রুত হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 দিন ব্যাপী ডিসি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। মানবিক ও কল্যাণকর কাজে জেলা প্রশাসকদের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। সরকারি দপ্তরে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। জেলা প্রশাসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে যে কোনো মানবিক ও কল্যাণমূলক কাজে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। সরকার প্রধান বলেন, দেশ ও জনগণের কল্যাণে দলীয়ভাবে দেয়া ইস্তিহারে জনগণ সমর্থন জানিয়েছেন। তাই এটি এখন জনগণের এবং সরকারের ইস্তিহার, যা বাস্তবায়ন করতে হবে। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা নৈশভোজে অংশ নেন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে একথা জানিয়েছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশিন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজেপিকে সতর্ক নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা, জুলাই আন্দোলনের সময় মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা যাচাই বাছাই করে সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। 5 আগস্টের পরে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে। এখন থেকে জেলা প্রশাসকদের কোনো খেলার মাঠ, মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 6 জুন থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জুন মাসের মধ্যেই সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হবে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে এবং পরে বিভাগীয় শহর ও বড় জেলাসমূহ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের মাধ্যমে আগামী মাসের মধ্যেই মাঠ পর্যায়ের মোতায়েনকৃত সকল সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে আনা হবে। 2024 সালের জুলাইয়ে সহিংস পরিস্থিতি ও গণঅভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হতে যান সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার আসামি জলিল মণ্ডলের আইনজীবী কথা জানান। তিনি 3 সদস্যের বিচারিক প্যানেলের শুনানিতে তার জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 58 জন নিহত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি এই তথ্য জানানোর পর নতুন করে গতি পায় এই মামলা। মামলার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, যাকে গত 30 মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হয়। এদিন তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। তবে জামিন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম এবং থাকার জন্যই মূলত আমি হেলথ গ্রাউন্ডে আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জামিনের আবেদন শুনানি অন্তে একাধিকবার শুনানি হয়েছে। গত তারিখে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের কাছ থেকে। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। শাপলা চত্বরে মহাসমাবেশের সময় আব্দুল জলিল ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। ফলে সমাবেশে কখন কিভাবে কি হয়েছিল এসবের আদ্যোপান্ত তার জানা। সেই কারণে মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ পোষণ করেছেন তিনি। এই মামলার ন্যায় বিচারের জন্য, এটা ন্যায় বিচার হোক আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। আইনজীবী জানান, আব্দুল জলিলের এই আগ্রহের ব্যাপারে ট্রাইব্যুনাল কোনো ধরনের মন্তব্য করেননি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে 2 দেশ ঐকমত্যে পৌঁছায়। 5 থেকে 7 মে চীন সফরে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিংয়ের সহযোগিতা কামনা করেন। চীনও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় বাস্তবতার ভিত্তিতে উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এবার গরু হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। ডিএমপি কমিশনার বলছেন, জাল টাকার কারবারে আছে গোয়েন্দা নজরদারিতে। কোরবানির ঈদ ঘিরে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কোরবানির পশু আনা নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। হাটকে কেন্দ্র করে সড়কে যানজট ঠেকাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব।
পুরো গাবতলী হাট আশপাশের সড়ক পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। হাট কেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের নেয়া পদক্ষেপের কথা জানান। বলেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজরা আছে তাদেরকেও আমরা যে কোনোভাবে হোক আইনের আওতায়, অ্যারেস্টের আওতায় আইনা আমরা ব্যবস্থা নিব। জাল নোটের কারবারি কিছু না করতে পারে সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবার পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। আমরা গরু হাটগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে ইজারা দিয়ে থাকি। ইজারা দেওয়ার আগে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে যিনি সর্বোচ্চ করদাতা হয়, দরদাতা হয় এবং তাদের কাগজপত্র যদি সব সঠিক প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কিছু শর্ত থাকে, সেই শর্ত আরোপ করে আমরা তাদেরকে ইজারা দিয়ে থাকি। ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও মোতায়েন থাকবে পশুর হাটে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশি দুই মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। এদিকে হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গোফান্ডমিতে খোলা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত $1,94,500 জমা পড়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 4 জন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কয়েকটি কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। একই সঙ্গে সংঘাতের জন্য প্রতিপক্ষকে দায়ী করছেন তারা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। শুধু বর্ধমানেই নয়, অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িকও পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে। জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণ আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে ওই দিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।